ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। শ্রীমঙ্গলের এই পুরনো চা বাগানের বাংলো বাড়িটা যেন পৃথিবীর সব আলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তানভীর যখন সদর দরজাটা খুলল তখন রাত 12টা। পুরনো কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল, যেন তাকে সতর্ক করছে, ভেতরে যেও না। তানভীর আধুনিক যুগের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস তার নেই। দাদু মারা যাওয়ার পর এই বিশাল চৌধুরী বাড়িটা সেই পেয়েছে। তার ইচ্ছে এটাকে মেরামত করে একটা রিসর্ট বানাবে, কিন্তু গ্রামের মানুষেরা তাকে বারণ করেছিল। তারা বলেছিল, বড়বাবু ওই বাড়ির চিলেকোঠায় পাবেন না, ওখানে উনি থাকেন। প্রথম দুদিন ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো তৃতীয় রাতে। লোডশেডিং, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি হাতে তানভীর সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। সে থামল, পেছনের শব্দটাও থেমে গেল। কে কে ওখানে? তানভীর চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু জানলার বাইরে বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কৌতূহলবশত তানভীর চিলেকোঠার ঘরে গেল। ঘরটা ধুলোয় ভরা, মাকড়সার জাল মুখের উপর এসে পড়ছে। ঘরের এক কোণায় একটা বিশাল আলমারি, আর তার পাশে একটা বড় কিছু কালো কাপড়ে ঢাকা দেওয়া। তানভীর ধীর পায়ে সেটার কাছে গেল। কাপড়টা সরাতেই বেরিয়ে এলো এক বিশাল ভিক্টোরিয়ান আমলের আয়না। ফ্রেমটা কালো কাঠের, তাতে অদ্ভুত সব নকশা। আয়নাটা এত পুরনো হওয়া সত্ত্বেও নতুনের মতো ঝকঝক করছে। তানভীর মোমবাতিটা তুলে ধরল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল সে। কিন্তু 1 মিনিট, তানভীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আয়নার তানভীরের কপালে কোনো ঘাম নেই। সে শান্ত, স্থির, এবং সে হাসছে, একটা কুটিল হিংস্র হাসি। তানভীরের হাত কেঁপে উঠল। এটা মনের ভুল, সে বিড়বিড় করে বলল। সে ডান হাত নাড়ল, আয়নার প্রতিবিম্ব বাম হাত নাড়ল। তানভীরের রক্ত হিম হয়ে গেল। এটা প্রতিবিম্ব নয়, এটা অন্য কেউ, যে তার রূপ ধরে আয়নার ভেতরে বসে আছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। অন্ধকারে তানভীর শুনতে পেল একটা ফিসফিস শব্দ, সরাসরি তার মাথার ভেতরে। আমাকে বের হতে দে, অনেক বছর আমি অপেক্ষায় আছি। তানভীর পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। আলো পড়তেই সে যা দেখল তাতে তার আত্মা শুকিয়ে গেল। আয়নার ভেতরের তানভীর এখন আর শুধু দাঁড়িয়ে নেই, সে আয়নার কাঁচের ওপর 2 হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। কাঁচটা রাবারের মতো বাইরের দিকে ফুলে উঠছে। মনে হচ্ছে এখনই ফেটে কিছু একটা বেরিয়ে আসবে। না, অসম্ভব। তানভীর পিছিয়ে গেল। ভেতরের ছায়াটি এবার কথা বলে উঠল, কিন্তু তার ঠোঁট নড়ল না। শব্দটা বাতাসের সাথে ভেসে এলো। বাইরেটা কত সুন্দর তানভীর, তোর শরীরটা আমাকে দে, তুই ভেতরে আয়, এখানে কোনো কষ্ট নেই। একটা পচা মাংসের গন্ধ ঘরটা ভরে গেল। আয়নার ভেতর থেকে একটা হাত, ফ্যাকাশে, মরা মানুষের মতো সাদা, কাঁচ ভেদ করে বেরিয়ে এলো। তারপর একটা মাথা, সেই মাথাটা হুবহু তানভীরের মতো দেখতে, কিন্তু চোখগুলো কয়লার মতো কালো। তানভীর ভয়ে চিৎকার করে উঠল। সে পাশে পড়ে থাকা একটা পুরনো লোহার রড তুলে নিল। তোর সাহস কি করে হয়? চিৎকার করে তানভীর সজোরে আঘাত করল আয়নাটায়। ঝনঝন বিকট শব্দে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সেই ভয়ঙ্কর ছায়াটা অদৃশ্য হয়ে গেল। তানভীর হাঁপাতে লাগল। বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। মেরে ফেলেছি, শেষ করে দিয়েছি। সে হাসতে লাগল পাগলের মতো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এই অভিশপ্ত বাড়ি থেকে তাকে পালাতে হবে। সে দৌড়ে বাইরে এলো। বৃষ্টি পড়ছে। সে তার গাড়ির কাছে গেল, দরজার হ্যান্ডেলটা ধরল, কিন্তু তার হাতটা হ্যান্ডেলের ভেতর দিয়ে গলে গেল, যেন তার হাতটা ধোঁয়ার তৈরি। তানভীর চমকে উঠল। সে নিজের শরীরের দিকে তাকালো। তার শরীরটা কেমন আবছা, স্বচ্ছ। সে পেছনে তাকালো। দোতলার চিলেকোঠার জানলায় একজন দাঁড়িয়ে আছে। তানভীর, রক্ত মাংসের তানভীর। সে জানলা দিয়ে নিচে তাকিয়ে আছে, তার মুখে সেই কুটিল হাসি। সে আসল তানভীরের দিকে তাকিয়ে হাত নাড়ল। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে বুঝতে পারল সে আয়নাটা ভাঙেনি, সে শুধু তাদের জায়গাটা অদল বদল করে ফেলেছে।
পিশাচটা এখন তানভীরের শরীরে স্বাধীন, আর আসল তানভীর এখন আটকা পড়ে গেছে অদৃশ্য জগতে, অপেক্ষা করছে পরবর্তী কোনো বোকা মানুষের জন্য, যে এসে নতুন কোনো আয়নার সামনে দাঁড়াবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।